এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। জোরে চিৎকারের শব্দ পেয়ে শোয়া থেকে ধর পড়িয়ে উঠে বসলো জেরিন। জেরিন উঠে পড়ায় বেশ জোরেই ধাক্কা লাগলো সাব্বিরের উপর। সাব্বির আশেপাশে না তাকিয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে গেছে, নিজেও দিল আ করে চিৎকার। সাব্বির বলে উঠল, ও মা গো, আমার কোমর! কোন হাতির বাচ্চারে পড়ছিল আমার উপর? জেরিন চোখ মুখ ঢলতে ঢলতে বলল, কার বাসায় আগুন লাগছে? কে মরছে ভাই? সকাল সকাল এত চিল্লাফাল্লা কিসের? বৃষ্টি নেহা অবাক হয়ে তাকে। এরা কি ভুলে গেছে নাকি এদের যে গতকাল রাতে বিয়ে হয়েছে? এমন টাস্কি খাইয়া গেল কেন? জেরিন নাক মুখ কুচকে বলল, তোরা তিনজন সকাল সকাল আমার রুমে ঢুকছিস কেন? আমার সাথে ঘুম, দরজা খুললি কিভাবে? বৃষ্টি নেহা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকে। এরা কি বিয়ে করার শোকে পাগল হইয়া গেল নাকি? হায় আল্লাহ, অবশেষে পাপ না। সাব্বির মনোযোগ দিয়ে আশেপাশে দেখলো, পরে জেরিনের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বলল, ওই সখিনা, চোখের মাথা খেয়েছিস নাকি? আমার রুমে এসে বলছিস তোর রুমে গিয়েছে। বের হ 3টায়। বুঝলাম না, সকাল সকাল কি আমার রুমে সার্কাস চালু হয়েছিল নাকি? তোরা কি দেখতে হাজির হইলি? ওই শালা, আমার সকিনা ডাকলি কেন? আমার নাম নেই নাকি? আকিকা দিয়া সুন্দর নামটা রাখছে, তোর কি পছন্দ হয় নাই? জেরিন ডাকবি, বুঝছস? নেহা বলে উঠল, থামবে তোমরা? কখন থেকে কি শুরু করেছো? দুজনের কি কিছু মনে নেই? সাব্বির দাঁতে দাঁত চেপে বলল, স্বপ্নে উড়ে উড়ে আইছে বোন, এবার বিদায় হ, ঘুমামু আমি। ওহ, থামবে তোমরা? আগে বলো তো, তোমরা দুজন আমাদের থেকে কি লুকাচ্ছ? তোমাদের মধ্যে এত ভাব হইল কবে? আমাদের তো কিছু বললা না। সাব্বির বলে উঠল, কি ভাব? আর ঘষডি বেগমের সাথে কাভি নেই। ওই বজ্জাত মহিলা হাড় মাংস জ্বালিয়ে খেলো। এটাকে উঠায় নিয়ে ভাগ তো নিহা বোন, ভাইয়ের প্রতি রহম কর। এটার না কাল বিয়ে হইল, এখনো শ্বশুরবাড়ি যাইল না কেন? বৃষ্টির যেন চোখ ফেটে বেরিয়ে আসার উপক্রম। কি বলে এসব? তার ভাই ঘুমের মাঝে কি মাথায় কোনো চোট পাইল নাকি? সকাল সকাল স্মৃতিশক্তি নাই হইয়া গেছে। বৃষ্টি বলে উঠল, হতাশ ভাইয়া, পুরোটাই হতাশ। এরা দুজন পাগল হয়ে গেছে, স্মৃতিশক্তি বুড়িগঙ্গায় ভেসে গেছে। জেরিন চোখ বড় বড় করে তাকিয়ে পড়ল। নাউজুবিল্লা নাউজুবিল্লা, এত ভয়ানক স্বপ্নটা দেখেই কি তোরা সকাল সকাল চিৎকার করছিলি? নেহা বলল, আচ্ছা বুঝলাম, তোমরা দুজন আমাদের সাথে মজা নিতেছো। এখন নিচে চলো, দাদি ডাকছে খাবার টেবিলে। যদি কিছু মনে নাও থাকে সমস্যা নেই, নিচে গেলেই মনে পড়ে যাবে। নেহা বৃষ্টিকে নিয়ে বেরিয়ে যেতেই হু হা করে হেসে উঠল জেরিনা সাব্বির। সকাল সকাল দুই বোন যে মজা নিতে এসেছিল এটা বুঝতে পেরেই দুজন মিলে ওদেরই দেখার মতো অবস্থা করে ছেড়েছে। সাব্বির জেরিনের সাথে একটা হাই ফাই দিয়ে নিল। সাব্বির মুখ বাঁকিয়ে পড়ল, কথা মতো তুই এখন থেকে নিজের ঘরে থাকবি, ভাগ। এমন দূর দূর করতেছিস কেন? তোর রুমে মনে হয় ইচ্ছে করে নাচতে নাচতে এসেছি। যত সব, আজকে আত্মীয়গুলো বিদায় হলেই চলে যাব, ততক্ষণ জায়গা দে। বেশি না হয় নেহা রুমে যা। ওরা দুইটাই বিবাহিত, আমি ওখানে থাকলে প্রাইভেসি নষ্ট হইব, বুঝছস গর্ধব? ওরে আমার বুদ্ধির ঢেকি, তা আমারে দেখে কি তোর সন্ন্যাসী মনে হয়? না বন্ধু, তোমারে দেখে দেবদাস মনে হয়, পিউর ছাকা খাওয়া মোরগ। সাবির একটা বালিশ ছুঁড়ে দিল জেরিনের দিকে। জেরিন তেতে গিয়ে বলে উঠল, দেখ সাব্বিরা, বেশি ভালো হবে না বললাম। সাব্বির আলমারি খুলে একটা শপিং ব্যাগ এনে জেরিনের হাতে ধরিয়ে দিল। পরে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমে চলে গেল। জেরিন হাতের ব্যাগটা খুলে হাঁ হয়ে তাকিয়ে, এই শালা শাড়ি কিনলো কোন মাইয়ার জন্য? আজকে চেপে ধরে জানতে হবে বিষয়টা। সাব্বির ফ্রেশ হয়ে সে তোয়ালেটা ছুঁড়ে মারলো জেরিনের মুখে। জেরিন রেগে বলে উঠল, তোর রুমে এসেছি দেখে এভাবে অত্যাচার করবি সাব্বিরা? তোর চুল ছিঁড়ে কাককে দিয়ে দিব আমি, অসহ্য। এখন বল, কোন মাইয়ার কাপড় আমারে ধরাইয়া দিলি? তোর জন্যই কিনা, ভেবেছিলাম তোকে বিয়ের পরে গিফট করব। এখন তো তুই বিবাহিত, তাই দিলাম। যা ভাই, তৈরি হয়ে আয়, আমি গিয়ে খাই, কাল থেকে পেটে কিছু পড়েনি। আমার তো রং লেগেছে, এখন এই শাড়ি পরে গিয়ে আদিক্ষেতা করব, শর্ত সামনে থেকে। জেরিন শপিং ব্যাগ রেখে নিজের রুমে গেল। গিয়ে যা দেখলো তাতে মাথা আর ঠিক থাকে? ঘর তো নয় আস্তাবল। জেরিন আগে ফোঁস ফোঁস করতে করতে আলমারি থেকে 3 পিস বের করলো। রুম থেকে বের হয়ে ডাকলো, রমিজা খালা,
ওই রমিজা খালা, শুনতে পাচ্ছ না নাকি? দয়া করে এসে আমার রুমটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। সাব্বির এসে জেরিনের মুখ চেপে ধরে বলল, কি করছিস কি? তুই না ভালো, রাগ কমা, আমি নিচে গিয়ে বলছি পরিষ্কার করে দিবে, তুই যা গোসল কর, করে মাথা ঠান্ডা করে নিচে আয়। জেরিন ঝাপটা মেরে হাত চড়িয়ে চলে গেল। পারলে আত্মীয় নামক কার্টুনগুলার কিমা বানিয়ে দান করত। খাবার টেবিলে এখন শুধু বাড়ির সদস্য মেহমানদের প্রথমে খেতে দিয়েছিল। নিখিল নেহার দিকে তাকিয়ে পড়ল। তোরা না ডাকতে গেলি? দুই মহান ব্যক্তি এখনো আসলো না কেন? বৃষ্টি বলে উঠল, হতাশ ভাইয়া, পুরোটাই হতাশ। এরা দুজন পাগল হয়ে গেছে, স্মৃতিশক্তি বুড়িগঙ্গায় ভেসে গেছে। তাহমিদা বলে উঠল। এই তো সাব্বির আসছে, তা জেরিন কোথায়? সাবির চেয়ার টেনে মিহিরের পাশে বসতে বসতে বলল, মাথা গরম মহিলা সকাল সকাল নিজের রুম দেখে মাথা গরম হয়ে গেছে। কাউকে বলো যাতে রুমটা দ্রুত আগের মতো ঠিকঠাক করে, না হয় মাথা ফাটিয়ে দিবে সে আমাদের। বুঝিয়ে সুঝিয়ে বাথরুমে দিয়ে এসেছি, বলেছি মাথায় পানি দেবেন, মাথা ঠান্ডা হইব। মিহির বলল। তা ভাই সাহেব, বিরিয়ানির টেস্ট কেমন ছিল? সাবির প্লেট উল্টে বলল। টেস্ট করার পর বলবো, ততদিনে তুমি বাবা দাদা হয়ে যাবে। নিখিল ঠোঁট কামড়ে হেসে ফেলল। নেহা গুঁতো মেরে ফিসফিস করে বলল, এই, আমাকে একটু বলুন তো, কাল থেকে শুধু সমুচা বিরিয়ানির কথা শুনছি। এরা কোন সমুচার কথা বলছে? কিছুই তো বুঝলাম না। নিখিল চেয়ারের ফাঁক দিয়ে নেহার কোমর জড়িয়ে ধরে বলল, তুই কোনটা খেতে চাস বল? সমুচা বিরিয়ানি নাকি নিখিল স্পেশাল কিছু? আপনি কি সবকিছু বাদ দিয়ে এখন রান্না করে খাওয়াবেন? নিখিল হেসে দিল। নেহা মুখ ভেঙচি কাটল। নিখিল আবার বলল, তুই খেতে চাইলে আমি তোকে খাওয়াবো। তাহলে ওদেরকেও বলবো, আপনি একা আমাকে কেন খাওয়াবেন? সবাইকেই খাওয়ান। না, এটা স্পেশাল শুধু তোর জন্য। রাতে রেডি থাকবি, আমি তোকে নিখিল স্পেশাল খাবারটা দিব। নেহা ছোট করে বলল। আচ্ছা। সাবির মুখে পরোটা দিবে ঠিক তখনই জেরিন এসে ওকে একটা ঠেলা মারলো। চেয়ার টেনে পাশে বসে পড়ল। ফুরফুরে মেজাজ তার। কাল যে কত কাহিনী হলো এইসব মাথায়ও নেই। ভালো ঘুম, তারপরে একটা সুন্দরতম গোসল, মন একদম ঝাঁকানাকা। জেরিন সাবিরের প্লেট টেনে নিয়ে বলল, কম খা, মোটা হয়ে যাবি ভাই। সেতারা বেগম বলে উঠল, দুইটাই কি শুরু করলি তখন থেকে? সাব্বির বলছিস বোন, জেরিন বলছিস ভাই, তোদের না কালকে বিয়ে হলো? জেরিন খাবার মুখে দিয়ে বলল, হয়েছে তো কি, এখন কি করব? বিয়ের জায়গায়, আমরা আমাদের জায়গায়। বিয়ে নিয়ে এ কেমন মন্তব্য বোন? সাব্বির বলে উঠল, বাদ দাও তো দাদি, এটা একটা ঘষটি বেগম। বিয়ে হয়েছে দেখে কি এখন সব নিয়ম পাল্টে যাবে নাকি? সব আগের মতোই থাকবে। এসব নিয়ে আর কথা না বাড়ানোই ভালো। সেতারা মুখ উল্টে পড়ল। তাহলে তখন বিয়ে করেছিলি কেন? সাব্বির দুঃখী দুঃখী ফেস বানিয়ে বলল, কি আর বলবো দাদি, তখন আমার আবেগ কাজ করেছিল, বিবেক কাজ করে নাই। জেরিন বলে উঠল। হ্যাঁ, আমারও। এর মধ্যে জেরিন বলে উঠল, ওই সুসা, আমার প্লেট থেকে খাইলি কেন? প্লেটটা আমার, যা তুই ডাকাতের মতো কেড়ে নিয়েছিস। তুই অন্যটা নে, এটা আমার এতে। এক পর্যায়ে প্লেট নিয়ে টানাটানি লাগলো। সবাই খাওয়া বাদ দিয়ে এদের কাণ্ড দেখছে। আসলেই ওরা কিভাবে ভাবলো এই দুই ইবলিস একদিনে ঠিক হয়ে যাবে? কোনোদিন হবে কি না তা নিয়েও সন্দেহ। এক পর্যায়ে জেরিন বলে উঠল, মেজমা, তোমার ছেলেকে বলো কম খেতে, মোটু হয়ে যাবে। সাব্বি জেরিনের মাথায় একটা মেরে পড়ল। আর তুই জানি একটা ছোটখাটো হাতি, সারা রাত যে আমার কোলের উপর ঘুমাইলি। আরে আমার বেচারা পা কোমর দুইটাই নাই নাই অবস্থা হয়ে গেছে। কম কম খা, না হয় তোকে আমি খাটের জায়গা দিব না। পরবর্তীতে দেখা যাবে আমার বেচারা খাটের কোমর ভেঙে গেছে। এমন কথা শুনে খুক খুক করে কেসে উঠল শাহ আলম চৌধুরী। তিনজা মিলে হাসছে। বংশের একটা পোলাও ভালো হইল না, সবগুলো মুখ দিয়ে বেফাস কথা বলে ফেলে যেখানে সেখানে। আজ অনেক দিন কেটেছে বাড়িতে খুশির আমের। পরিবারের সব সদস্য যখন হাসি খুশি থাকে তখন না চাইতেও বাড়িটা থাকে শান্তিতে ভরপুর। বাড়ির ইট পাথরে তৈরি নির্জীব বস্তুগুলো যেন বলে, এই দেখো তোমরা, ওরা কেমন হাসছে, ওদের চোখ মুখ হাসছে, মন ভরে কেমন আনন্দে মেতেছে। এত এত ক্লান্তি শেষেও কেমন এই শান্তি নীড়ে ফিরে নিজেদের ফুরফুরে করছে। আমরা কিন্তু এই নীড়েরই অংশ, আমরাও খুশি ওদের খুশিতে। ভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে নেহা বৃষ্টির। জেরিন সাব্বির দুজন মিলে বোনদের যথাসম্ভব সাহায্য করেছে।
কাজের ফাঁকে নিখিল মিহিরও তাদের খেয়াল রেখেছে। পড়তে পড়তে জান প্রাণ লাগিয়ে দিয়েছিল। তার ফলও পেয়ে দুজনেই পাবলিকের চান্স পেয়েছে, তাও একই ভার্সিটিতে। খুশি যেন ধরে না। শাহ আলম চৌধুরী মেয়েদের রেজাল্টের খুশিতে পুরো এলাকায় মসজিদে মিষ্টি বিলিয়েছে। আর কি চাই, ছেলে মেয়েদের কৃতিত্বেই তো সব বাবা মায়ের পাওয়া। বৃষ্টি জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং মোটেও ভালো লাগে না। জীববিজ্ঞান নিয়ে মেয়েটা বরাবরই অনাগ্রহী, কিন্তু নেহা থেকে দূরে যাবে না তাই এই সাবজেক্ট চয়েস দিয়েছিল। পেয়েও গেছে। তাদের পজিশন ছিল প্রথমের দিকে, সে সুবাদে পেতে অসুবিধা হয়নি তেমন। আজ ভর্তি হতে যাচ্ছে নেহা, বৃষ্টির সাথে যাবে সাব্বির জেরিন। কোম্পানির এক বড় ইভেন্ট হবে, আর সব প্রতিপক্ষ কোম্পানিগুলোই থাকবে সেখানে। যার যার কোম্পানির গুরুত্বপূর্ণ প্রোডাক্ট দেখানো হবে। পরবর্তীতে মাঝখানের মধ্যে রেজাল্ট আসবে কোন কোম্পানি সেরা হয়েছে। তাই নিখিল বা অন্য কেউ আসতে পারেনি। সাব্বির কিছুদিন হলো কোম্পানিতে জয়েন করেছে। যতই হোক বিয়েটা হয়েছে, জেরিনের দায়িত্বটা নিতে চায় সাব্বির, তাই কাজ করাটা আবশ্যক মনে করেছে। এতে বড়রাও মত বিরোধ করেনি। ছেলেকে মেরুদণ্ডহীনের মতো বসিয়ে রাখতে চায় না তারা। আত্মনির্ভরশীল হওয়াটা জরুরি। কাজ শিখুক, পরবর্তীতে বড় পদে জয়েন করতে পারবে। শাহ আলম চৌধুরী শাহিদুল চৌধুরী একসাথে কথা বলেছিলেন, তখন মাহফুজ চৌধুরী এসে বললেন, ভাইজান, খান পরিবারের কাউকে দেখলাম না তো, বিশেষ করে সাহিল ছেলেটা। কয়েকদিন আগেও একটা ইভেন্টে আমি গিয়েছিলাম, সেখানে শুধু ইলিয়াস খান ছিল, তার ছেলেকে ছাড়া তো সে কোথাও যায় না। তবে এখন কি এমন হলো, ছেলে পুরোপুরি উধাও হয়ে গেল? শাহিদুল চৌধুরী বলল, এটা খানদের কোনো চাল নয় তো। ইলিয়াস দ্রুত মানুষ, ভালো কোনো পরিকল্পনা যে করবে না এটা নিশ্চিত আমি। ভার্সিটি প্রাঙ্গণে পৌঁছলো নেহা বৃষ্টি। আজ মনটা ভীষণ ভালো। এতদিনের পরিশ্রমের ফল, অনুভূতিটা কেমন তৃপ্তিময়। ভর্তি কার্যক্রম শেষে বের হলো দুবোন। এদিকে জেরিন ভার্সিটি চত্বরে দাঁড়িয়ে ফুচকা খেতে ব্যস্ত। সাব্বির, নেহা, বৃষ্টি সেখানেই গেল। বৃষ্টি বলে উঠল, আপু একা একা খাচ্ছ, আমাদের জন্য অপেক্ষা করতে একটু। জেরিন খাওয়ার ফাঁকে বলল, কে তুমি মহাশয়? এখন এসেছো, খেয়ে ফেলো, আমি অপেক্ষা করতে পারি না এত। জেরিনের খোলা চুল বারবার বিরক্ত করছে। তা দেখে সাব্বির বলে উঠল, পেটনি সাজতে এত ভালো লাগে তোর? চুলগুলো ছেড়ে এসেছিস কেন? চুল বাঁধার কিছু থাকলে দে। তোর পকেটে দেখ। আমার পকেটে কি তোর কসমেটিক্সের দোকান যে এখানে থাকবে? আশ্চর্য। জেরিন বিরক্ত নিয়ে বলল, দেখ আছে, আমি রেখেছিলাম, বেঁধে দে। শখের তোলা 80 টাকা, আমাকে পেয়েছিস তো সরকারি কামলা। সাব্বির পকেটে হাত ঢুকিয়ে অবাক। মেয়েটা পারেও বটে। আজকাল হুটহাট এসে ওর রুমে ঘুমিয়ে পড়ে। মাঝে মধ্যে নিজের জিনিসপত্র ফেলে চলে যায়। আবার কখনো কখনো বলে, তুই এই করে দে, ওই করে দে, মানে সব কাজ পারলে সাব্বিরকে দিয়ে করায়। বিয়ে করতে রুমে আসার পারমিশন যেন ফ্রিতে পেয়ে গেছে ঘুষিটা বেগম। কিছু বলাও যাবে না। বাড়ির সব মানুষ আবার কন্যা ভক্ত, তাহাদিগকে কিছুই বলা যায় না। জেরিনের চুলগুলো বেঁধে দিল সাব্বির, পরে টিস্যু দিয়ে মুখ মুছে দিল। তা দেখে নেহা বৃষ্টি মুখ চেপে হাসলো। ওরা মনে মনে ভাবলো, এই দুই পাগল জানেই না ওরা মনের অজান্তেই দুজন দুজনের কতটা আপন হয়ে গেছে। একজনের জন্য অন্যজন ছাড়া চলে না, কিন্তু ঝগড়া করে নিজেদের মহান প্রমাণ করে বোঝায় ওদের মধ্যে কোনো ভালো সম্পর্ক আদতেও নেই। মিহির নিখিলকে একপাশে সরিয়ে নিয়ে বলল, সাহিল আসেনি কেন? তুই এত স্বাভাবিক আছিস কি করে? ওরা তো বুঝতে পারছি না জেরিনের বিয়ের দিন এত বড় কাণ্ডটা ঘটালো। তুই ওর সাথে দেখা করতে যাবি বললি, পরে থেকে সাহিলের কোনো খবরই নাই। কি হয়েছে বলবি তো নাকি? নিখিল শান্ত কণ্ঠ, সাহিল বর্তমানে কানাডা আছে, হসপিটালে ভর্তি। কি বলছিস এসব? কি হয়েছে ওর? কেউ জেনে বুঝে ওর অ্যাক্সিডেন্ট করিয়েছে। ওই দিন রাতে ওর সাথে কথা বলতেই যাচ্ছিলাম, রাত তখন 9টা। হঠাৎই চোখে পড়ল রেস্টুরেন্টের সামনে মানুষের জটলা। কৌতূহল বশত গিয়েছি, দেখলাম সাহিল পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। পরে হসপিটালে নিলাম। পরে কন্ডিশন দেখে মনে হলো বিদেশ নেওয়াটা ভালো। তোর কি মাথা খারাপ? শত্রুকে তুই বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাচ্ছিস? আমি কারো দুর্বলতার সুযোগ নেই না মিহির। ও সুস্থ হোক, ওর সাথে তো অনেক হিসাব বাকি। একদম জন্মের সময় থেকেই তো ওর সাথে আমার হিসাব শুরু হয়েছে, এত সহজে কি মিটবে? তোর শ্বশুর জানতে পারলে তোকে বিনা নোটিশ
হরব মুভি দেখিয়ে দিবে। ভাবছি এবার রিসিপশনটা সারবো। কতদিন আর বিয়েটা লুকিয়ে রাখবো? সময় হয়তো এসে গেছে এবার। নীরবকে গুটি করে সাহিল, জেরিন নীরবের সব কথা শুনতো। ভেবেছিলাম অফিস সম্পর্কে তথ্য নিতে পারবে, কিন্তু তেমন কিছুই হলো না। উল্টো জেরিনের জীবন নষ্ট করতে চাইলো, পরিবারের সম্মানটা হারাতে হারাতে বাঁচলো। তারপরও তুই ওকে সাহায্য করছিস। সময় হলে জানতে পারবি সব, বুঝবি আমি ভুল ছিলাম নাকি সঠিক। ভার্সিটি ক্লাস, সন্ধ্যায় বাড়ির সবগুলো মানুষের সাথে বসে আড্ডা দেওয়া, রাতে সকালে একসাথে খাওয়া, রোজকার এই নিয়মগুলো খুব সাধারণ, তবুও কেমন এক ভালোবাসা মিশে আছে। আজ ভার্সিটি থেকে ফিরতে দেরি হলো নেহা। বৃষ্টির ল্যাবে কাজ করতে করতে দুজনেই ভীষণ ক্লান্ত। বাড়িতে ঢুকেই দেখলো বাড়ির পরিবেশ জমজমাট। সন্ধ্যা হয়ে এসেছে। নিখিল, সাব্বির, জেরিন, রোগ বসে পাশেই শ্বেতারা বেগমে। সাহারা বেগম, তাহমিদা বেগম হাতে করে কিছু প্লেট দিয়েছে বাকিদের হাতে। সাদা সাদা জিনিসগুলো দেখে চিনতে বেশি সময় নিল না নেহা। তার পছন্দের অপরিপক্ক নারিকেলের নরম শ্বাস। হাসি হাসি মুখ করে বসার ঘরে আসলো। বৃষ্টি বলে উঠল, আমাদেরকে ছেড়েই খেতে বসে গেছো তোমরা। সাহারা বেগম বললেন, আজ এত দেরি করলি কেন তোরা? তাও এই সন্ধ্যায় এসেছিস একা একা। নিখিলকে পাঠাতাম না হয় তোদেরকে আনতে। আর বলো না মেছোমা, ল্যাবের ভিতর এতক্ষণ ক্লাস হবে কে জানতো, তার উপর দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো শেষ। বৃষ্টির কথা শুনে সাহারা বললেন, যা যা সোফাতে বস, আমি শরবত করে দিচ্ছি তোদের। তাহমিদা বেগমের হাতে আর একটা প্লেট অবশিষ্ট আছে, যা বৃষ্টিকে দিতেই নেহা ঠোঁট উল্টে বলল, তোমরা আমার জন্য রাখোনি? একা একা সব খেয়ে ফেলেছো? কেউ একটুও ভালোবাসো না আমায়। সাব্বির খেতে খেতে বলল, চুপ নাটকবাজ। যেই কিনা নিজের ভাগ পেল না তখনই ইমোশনাল কথাবার্তা শুরু। তুই যখন একা একা খাস তখন কি আমাদের কথা মনে রাখিস? নেহা মুখ বাঁকিয়ে বলল, তুমি এটা বলতে পারলা আমাকে? আমি তোমাদের না দিয়ে খাই? লাগবে না তো তোমাদের এটা, তোমরাই খাও। তাহমিদা বেগম রান্নাঘর থেকে নেহারটা আনতেই গিয়েছে, কিন্তু মেয়েটা যদি একটু বুঝদার হতো তার আগেই গলা ফাটিয়ে বক বক শুরু করেছে। বাড়ি শুদ্ধ লোক জানেই নরম নারিকেল নেহার নিখিলের বেশি পছন্দ। দুনিয়ার সব অমিল থেকেও এই একটা খাবার এদের বিল। তাহমিদা যখনই সামনে এগিয়ে যাবে হামিদা বেগম সে হাত টেনে থামিয়ে দিল। তাহমিদা চোখের ইশারায় জিজ্ঞেস করলো কি। হামিদা বেগম বুঝালেন দেখতে থাক, পরীক্ষা চলছে। তাহমিদা বেগম বিমূঢ় হয়ে চাইলেন। নিখিল তখনও ফোনে ব্যস্ত ছিল। নেহার কথা শেষ হতেই নিজের প্লেটটা নেহার দিকে এগিয়ে দিয়ে বলল, নেখা। নেহা যেন হঠাৎ এমন হওয়ায় অবাক হয়েছে। কতক্ষণ পিটপিট করে তাকিয়ে থেকে বলল, আপনারটা আমাকে কেন দিচ্ছেন? মন চেয়েছে তাই। এখন তুই খা, আমি দেখব। আপনারটা আমি খাবো না। নিখিল চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, কেন খাবি না? খেতে বলেছি, খা। শেষের কথাটা ধমকের সুরেই বলল নিখিল। তিন জাতা দেখে মিটমিট করে হাসছে। ছেলে মেয়েদের ভালোবাসা দেখা হয়তো কারো কারো কাছে লজ্জার, অস্বস্তি, তবে কিছু কিছু ক্ষেত্রে এসব দেখেও যেন বাবা মায়েরা খুশি হয়। বুঝতে পারে তাদের ছেলেমেয়েরা একে অন্যের সাথে ভালো আছে, একজন অপরজনের খেয়াল রাখতে জানে, ভালো লাগা মন্দ লাগা পছন্দ অপছন্দ সব কিছু জানে, বুঝে নিজেরাই নিজেদের সামলাতে পারে। নেহা হাতে প্লেট নিয়ে খাওয়া শুরু করার আগেই নিখিল হাত চেপে ধরে থামিয়ে দেয়। নেহা তাকে তার পানে মিনমিন করে বলল, আবার কি হলো? নিখিল একটা ধমক মেরে বলল, সারাদিন কত কত জীবাণু লাগিয়ে এসেছি সাথে, তার উপর কেমিক্যাল। খাওয়ার পর মরা শখ জাগছে তোর? বৃষ্টি মুখে দেওয়ার আগে এক ছুটে গেল বেশিরের সামনে। আল্লাহ, কখন জানি ওকে ও ধমক লাগায়। নেহা বিরক্তি নিয়ে বলল, সরুন তো, খাওয়ার ইচ্ছাই নাই আমার, রুমে যাব। নিখিল নিজের হাতে নিয়ে নেহার মুখ দিয়ে বলল, হা কর। কি হলো, কথা কানে যায় না? নেহা মুখ ভেঙচি কাটলো। এভাবে ধমক দেওয়ার কি আছে? আজ উঠলো। নেহা মুখ খুলল। অর্ধেক খাওয়া শেষ হতেই নিখিলের হাত থামিয়ে দিয়ে উঠে পড়ল। দাঁত কেলিয়ে পড়ল, বাকিটা আপনি খান, দাদি বলেছে ভাগ করে খেলে। সাবির কথা টেনে নিয়ে বলল, ভালোবাসা বাড়ে। হু হা করে হেসে দিল সবাই। এতক্ষণ ধরে যে তামাশা দেখছিল বুঝতে বাকি রইল না নিখিলে। সাব্বির বলে উঠল, জেরিন মনা, তুমি ওইটুকুই খাইবা? জেরিন চোখ বড় বড় করে তাকিয়ে বলল,
ওরে সুবহানাল্লাহ, কি দরদ মাইরি, এত পিরিত লাগাইয়া কথা কওয়া কবে শিখছোস? সাব্বির এগিয়ে এসে বলল। নাও নাও বাবু, একটু খাও। জেরিন সরতে সরতে সোফায় শুয়ে পড়েছে, একদম শাসিয়ে বলছে। দেখ দেখ সাব্বির, বেশি ভালো হবে না। এসব আমি খাই না, জানোস না? মুখে দিলে কেমন ক্যাচ ক্যাচ করে ওঠে। সাব্বির জোর করে জেরিনের মুখের ভিতর দিয়ে মুখ চেপে ধরল, হাত দিয়ে যাতে ফেলতে না পারে। পরে শয়তানি হাসি দিয়ে বলল, এবার দেখ কেমন লাগে। তুই আমারে ওই দিন জোর করে পটলবাজি খাওয়াইছিলি না, ওইটা শাস্তি। জেরিন সাব্বিরের দিকে তাকিয়ে হেসে পড়ল। আজকেরটা তো খেতে মজা ছিল, এবার বাকিটাও দে। তুই আর খেয়ে কি করবি? জেরিন পুরো প্লেট নিয়ে নিল নিজের হাতে। সাব্বির চেঁচিয়ে বলল, হাইজ্যাক, আমারটা দেখ হসটি বেগম। যে যার কাজে মনোযোগ দিল, কারণ সবাই জানে এরা একবার শুরু হলে সহজে থামবে না। জেরিনের পেছন পেছন সাব্বির পুরো বসার ঘরে দৌড়াদৌড়ি করছে। অবশেষে দুজন ক্লান্ত হয়ে পড়ল। আজকের মতো এখানে স্থগিত, বাকিটা কাল। সাব্বির সোফার বসতেই জেরিন গিয়ে সোফার উপরেও পা রেখে সাব্বিরের পায়ের উপর মাথা রেখে শুয়ে পড়ল। সাব্বির চেঁচিয়ে বলে উঠল, একটা আস্ত বিল্ডিং ভাঙা পড়লো গো আমার পার উপর। কিন্তু জেরিনে তাতে কোনো কিছু যায় আসে না। সে তার মোবাইলে গেমস খেলায় মনোযোগ দিল। সে তারা বেগম রুমে গেলেন। নাতি নাতনিদের সাথে সময়টা এই বুড়ো বয়সেও তার মন্দ যাচ্ছে না। কিছুক্ষণ পরেই সারা বেগম আসলেন। এখনো বসার ঘরে জেরিন আর সাব্বির। সারা বেগম এসে বলল, এই তোদের কি ঘরের জায়গার অভাব পড়েছে? এখানে এভাবে শুয়ে আছিস কেন? সাব্বির বলে উঠল। এক জায়গায় শুয়ে পড়লে তো হয় মা। জেরিন বলল, মেজমা, গেমস খেলছি তো। সোনা মোনা মা, তুমি না ভালো, যাও নিজের কাজ করো গিয়ে। সারা বেগম আচমকা দুইজনের কান টেনে ধরে বলল, দুজন কি এখনো ছোট আছিস? বিয়ে করেছিস, জ্ঞান বুদ্ধি কবে হবে তোদের? আহ মা, লাগছে তো। রাতের খাবারের ব্যবস্থা করতেই নিচে আসছিল হামিদা বেগম। দুজনকে কান ধরে রাখতে দেখে বলল, কি করতেছে রে মেজো দুইটা? কি করেনি বলো আপা? যেখানে সেখানে যা তা শুরু করেছে। বাচ্চা আছে নাকি এখনো, এরা জিজ্ঞেস করো তো। সাব্বির বলল, আচ্ছা আর এমন করবো না, এবার ছাড়ো। এত বড় ছেলের কান ধরেছ, তোমার লজ্জা করে না মা? জেরিন বলে উঠল, এই তুই চুপ থাক তো। মেজমা, আমি তোমার মেয়ে না বলো? তুমি কত ভালো, আমার কান ছাড়ো। সাহারা দুজনের কান ছেড়ে বলল, আল্লাহ এদের বুঝ দাও, না হয় আমার আর জীবনে দাদি হওয়া হবে না। জেরিন বলল, তা ঠিকই বলেছ মেজমা, তোমার ছেলে তো কোনো মেয়ের দিকে তাকায় না। তাহলেও একটা ধরে আনা যেত, পরে তুমি দাদি হতে পারতে। সাব্বির চোখ বড় বড় করে তাকালো। জেরিনের মুখ চেপে ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, মা তুমি যাও, রান্না করো, এর কথায় কান দিও না। জেরিন হাত সরিয়ে বলে উঠল, এই শয়তানের নানা, আমার মুখ ধরলি কেন? আমি তো মেজমায়ের কষ্টের কথা ভেবে বলছিলাম। গাধি একটা। নেহা মুখ গোমরা করে বসে আছে। নিখিল একটু পর পর তাকাচ্ছে ওর দিকে। একটু পর উঠে সে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে পড়ল। বৌজান মন খারাপ? নেহা মুখ ঘুরিয়ে নিল। নিখিল ঘাড়ে মুখ গুঁজে দিয়ে পড়ল, সরি বলছি তো, সত্যি অনেক কাজ ছিল এ কয়দিন। থাকুন আপনার কাজ নিয়ে, আমাকে বলতে বলেছি আপনাকে? সরুন তো, ঘুমাবো। নিখিল নেহাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করলো। কপালে চুমু দিয়ে পড়ল, চল তোকে একটা জিনিস দেখাই। না, কিছু দেখতে চাই না আমি। আমার স্পেশাল খাবারটা কিন্তু তুই এখনো খেতে পারিসনি নেহা। নেহা মুখ বাঁকিয়ে পড়ল, আপনি তো দিলেনই না রান্না করে। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে চুমু দিল। ফিস ফিস করে বলল, তুই এত অবুঝ কেন জান? এই খাবার তো রান্না করা যায় না, কোথাও পাওয়া যায় না। তাহলে? আমার কাছে বিরিয়ানি মানে তুই। নেহা চোখ বড় বড় করে তাকালো। লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে মেয়েটা। চোখের পলক পড়ল পরপর। নিখিল আরো একটু মিশে গিয়ে বলল, তুই এখনো এত লজ্জা পাস নেহা? আমাকে পাগল করার এত তাড়া কিসের তোর? যখন সুযোগ পাস তখনই কোনো না কোনোভাবে আমাকে একদম তুইতে মত্ত হতে বাধ্য করিস। নেহা নিখিলকে সরিয়ে দিয়ে বলল, আমি আপনাকে বাধ্য করি আমার কাছে আসার জন্য? না হয় আসতেন না, ভালো তো। নিখিল নেহার গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আপনি সামনে না থাকলেও তো আমি পাগল হই ম্যাডাম। আপনার যে একটা নিজস্ব মন মাতানো বউ বউ ঘ্রাণ আছে, যেটা সবসময় আমার নাকে লেগে থাকে, আমার সাথে তো পুরোপুরি মিশে গেছেন। আপনি না থাকলেও আপনাকে আমি অনুভব করি যান। ভালোবাসি তো মিসেস চৌধুরী।
আদিক্ষেতা। নিখিল ঠোঁট প্রসারিত করে হাসে। নেহা নিখিলের বুকে এলো পাথারি মেরে পড়ল। আপনি একটা খারাপ লোক। নিখিল নেহার কোমর জড়িয়ে ধরে বলল, বিরিয়ানি টেস্ট করতে মন চাচ্ছে জান। নেহা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, বারবার বলে উঠল, ছি ছি ছি, নির্লজ্জ অসভ্য লোক। না না জান, তোমার একমাত্র স্বামী। নেহা হেসে উঠল। নিখিল বুকে হাত দিয়ে বলল, এইভাবে হেসো না, প্রিয়তমা বুকে এসে লাগে তো। নেহা বলে উঠল, ধুর। নিখিল আবার বলল, আমি কি আপনাকে পেতে পারি এখন? না। নেহা ঠোঁট টিপে হাসছে। নিখিল নেহার ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে একটা চুমু দিয়ে পড়ল। বল, আমি আর তুই দুজন কি আলাদা? নেহা হাসতে হাসতে বলল, না। মজা নিচ্ছিস? কখন কার ঘাড়ে কটা মাথা আপনার সাথে মজা নেবে? নিখিল নেহাকে কোলে তুলে নিয়ে বলল, ভদ্রলোক হতে চেয়েছিলাম, তুই তা হতে দিলি না। নেহা নিখিলের গলা জড়িয়ে ধরে বলল, মিস্টার নিখিল, আমার প্রিয় স্বামী, তোমার অসভ্য, নির্লজ্জ, রাগী, কন্ট্রোল হারানো অভদ্র রূপটাই আমার ভীষণ পছন্দ। তাই বুঝি? তবে আজ আবার হলার না হয় তোমার জন্য চরম অসভ্য। মিহিরের বাচ্চা, তুমি কি আসবে? আমার বাচ্চা তো তোমার পেটে থাকবে জান। বৃষ্টি চেঁচিয়ে বলে উঠল। মিহির? মিহির নিঃশব্দে হাসল। বৃষ্টি রেগে বলল, তুমি আসবা কিনা বলো, আমার তোমাকে ছাড়া ঠিক মতো ঘুম আসছে না। তাই বুঝি? সেদিন কে জানি বলেছিল তোমাকে লাগবে না আমার, যাও চলে যাও, বারবার শ্বশুর বাড়ি আসা নাকি শোভা পায় না। আসো প্লিজ, তোমাকে না দেখে আমি থাকতে পারি বলো? রাগ করে কি না কি বলেছি তাই বলে তুমি আসা বন্ধ করে দিবে? আমার কথা তো তোমার একটু মনে পড়ে না? পুরনো হয়ে গেছি তো এখন। শ্বশুর বাড়ি না আসতে পারলে নিজের বাড়ি নিয়ে যাবে এক্ষুনি, মানে এক্ষুনি আমি তোমার কাছে থাকবো। পারবো না, চুপচাপ ঘুমাও। ঠিক আছে, আসতে হবে না, তোমাকে ফোন দেওয়াই ভুল হয়েছে আমার। বৃষ্টি ফোন কেটে দিতেই দরজায় টোকা পড়ল। বৃষ্টি বিরক্তি নিয়ে বলল, কে? কোনো জবাব পেল না। আবার টোকা পড়তে বৃষ্টি রেগে উঠে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে বুকে হাত গুজে দাঁড়িয়ে মিহির। বৃষ্টি মিহিরকে দেখেই দরজা আটকে দিতে চাইল। মিহির জোর খাটিয়ে দরজা খুলে ভিতরে চলে আসলো। বৃষ্টি গিয়ে বসে পড়ল খাটে। মিহির দরজা আটকে এসে বসলো তার পাশে। বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। মিহির শক্ত করে জড়িয়ে ধরল। বৃষ্টি কোনো প্রতিক্রিয়া দেখালো না। মিহিরও ছাড়ল না। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি মিহিরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। মিহির বৃষ্টির মুখ উঁচিয়ে চোখ মুছে দিতে দিতে বলল, এই আমার ব্যক্তিগত মেঘ, তোমার শুধু আমার হৃদয়ের বর্ষণে অধিকার আছে। নিজের চোখের কাজল লেপটে ফেলতে তার ব্যবহার করা পারমিশন কিন্তু আমি দেইনি। নির্দয় লোক, কেন এসেছো? এখন যাও, লাগবে না আমার তোমাকে। সত্যি চলে যাব। তোমাকে খুন করব আমি। মিহির হেসে দিয়ে বলল, খুন হতে এসেছি ম্যাডাম, আপনার হাতে মরেও শান্তি। ঢং দেখাবা না আমাকে। মিহির বৃষ্টির কপালে অধর ছুঁয়ে দিয়ে বলল, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। মিহির সব ভালোবাসার মালিক শুধু তার মেঘবালিকা, আর কেউ না। বৃষ্টি মিহিরের গালে একটা চুমু দিল। পরপর আরো কয়েকটা দিয়ে লজ্জায় টুপ করে লুকিয়ে পড়ল মিহিরের বুকে। মিহির শব্দ করে হেসে পড়ল। ওরে আমার লজ্জাবতী লতা। সকালে খাবার টেবিলে বসে আছে সবাই। খাবার প্রায় শেষের পথে। পুরুষরা ছুটে গেছে অফিসের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরেই যাবে নেহা, বৃষ্টি, জেরিন, সাব্বির, রূপ। এর মধ্যে জেরিন বলল, সে নাকি ভার্সিটি যাবে না, ইদানিং মন চায় না তেমন, পড়াশুনো আর করবে না। হামিদা বেগম রেগে গেলেন। আজ মেয়ের এরকম হেয়ালিপনা আর ভালো লাগছে না। কেমন কথা বলছিস সেসব জেরিন? পড়াশোনা নিয়ে কেমন ধরনের মজা? চুপচাপ ভার্সিটি যা, কয়েকদিন পর পরীক্ষা। জেরিন বিরক্তি নিয়ে বলল, সব কিছুতে জোর দেখাও কেন তোমরা? বললাম না যাব না। সাব্বির বলে উঠল, বেয়াদবি করেছিস কেন জেরিন? কথা বলার ধরন এমন কেন তোর? জেরিনের হঠাৎ মাথা গরম হলো। বিয়ের ঝামেলার পর থেকে কেমন খিটখিটে হয়ে গেছে। ভালো কথাও যেন সহ্য হয় না এখন। সাব্বিরকে জোরেই বলে ফেলল, নাম মাত্র তো বিয়ে করে কি সব অধিকার পেয়ে বসেছিস নাকি? তুই আমার বিষয়ে কোনো কথা বলবি না একদম। নিজের মতো থাক। আমার যা খুশি করব, তোর কি? হামিদা বেগম চেঁচিয়ে মেয়েকে ডাকলো। জেরিন? সাব্বির হাঁ হয়ে গেল।
এর আবার কি হয়ে গেল? তবে মনটা হঠাৎই কেমন খচ করে উঠল। তবে কি জেরিন ওদের এই বিয়েটা নিয়েই বিরক্ত? সবার জন্য কিচ্ছু বলতে পারে না। ওর সাথে একবার কথা বলতে হবে এই বিষয়ে। সাব্বির টেবিল ছেড়ে উঠে গেল উপরে। তখন নেহা বৃষ্টিও উপরে যাচ্ছিল। বৃষ্টি ডাকলো সাব্বিরকে কিছু একটা বলার জন্য। জেরিন সাব্বিরের হঠাৎ উঠে যাওয়ায় বুঝলো ও হয়তো কষ্ট পেয়েছে। এভাবে বলা উচিত হয় না। হামিদা বেগম বলল, তোর যা খুশি কর, আমি আর বাধা দিব না, যেহেতু মা হয়ে তোর চোখের কাটা হয়ে গেছি। হামিদা বেগম চলে যেতেই জেরিন উপরে ছুটল। মাকে পরেও সামলাতে পারবে, তার আগে সাব্বিরের কাছে মাপ চাইতে হবে। নিজের মাথায় নিজেই 2টা থাপ্পড় মারল। কেন এত মাথা গরম হয়? জেরিন সিঁড়ির মাথায় উঠতে সাব্বির ওর হাত চেপে ধরল, টেনে নিয়ে গেল রুমের ভিতর। দরজাটা ধাপ করে লাগিয়ে পড়ল। আমি তোর উপর কোনো অধিকার আজ অব্দি খাটিয়েছি? শুধু তোর বন্ধু মনে করি নিজেকে, আর কিছুই না। আগেও তো তোকে কত কথাই বলতাম, তখন তো অধিকার খাটানোর কথা আসেনি। জেরিন, বিয়েটা নামমাত্র, এর কোনো মূল্য নেই তোর কাছে। আমি জানি, এটা নিয়ে বাড়াবাড়িও করিনি। আমি তোকে প্রথমে বলেছিলাম, যেদিন চাইবি সেদিনই মুক্তি পেয়ে যাবি। তো যদি মন চাই বিয়ে নামক ট্যাগটা না থাকলে তুই বেশি শান্তিতে থাকবি, তো সরাসরি বলতে পারিস আমায়। এভাবে সবার সামনে এরকম করার কি দরকার ছিল? তোর ব্যাপারে আর কোনোদিন কিছু বলবো না, তুই মুক্তি পেয়ে যাবি। আমি উকিলের সাথে কথা বলবো, একটা উটকো ঝামেলা না রাখাই ভালো। আর আমি কাল বাড়ি ছেড়েও চলে যাব। তোর যেহেতু আমাকে সহ্য করতে সমস্যা হচ্ছে, সেহেতু আমাদের দূরে থাকাই ভালো। একসাথে থাকলে তোর বিরক্তির পরিমাণ বাড়বে, বাড়ির লোক এসব দেখে কষ্ট পাবে। তার থেকে ভালো আলাদা থাকা। আমি আসলে ভেবে বলতে চাইনি, তুই বাড়ি ছেড়ে যাস না প্লিজ। জেরিনের ধরা হাতটা ঝাপটা মেরে ছাড়িয়ে রুম থেকে বের হয়ে গেল সাব্বির। জেরিন অসহায় দৃষ্টিতে তাকালো, নিজেকে প্রশ্ন করলো, আদৌ কি সে সাব্বিরের থেকে মুক্তি চায়? ও না থাকলে শান্তিতে থাকবে। জেরিনের বুকের ভিতরটা অদৃশ্য ব্যথায় কুঁকড়ে উঠল। যদি সাব্বির চলে যায় তখন? কেন সে জানে না, তবে সাব্বিরকে না দেখলে ভীষণ রকম কষ্ট হবে এটা বুঝতে পারছে। জেরিন ছুটে নিয়ে চলে যায়, কিন্তু সাব্বিরকে পায় না। ছেলেটা রাগ করে চলে গেল এভাবে। বলুন ইলিয়াস খান। অগত্যা ব্যক্তির কণ্ঠে রাগে হিসিয়ে উঠল ইলিয়াস খান। দাঁতে দাঁত চেপে বলল, সাহিল কোথায়? কে তুমি? কেন আটকে রেখেছো আমার ছেলেকে? ভুল করেছেন আপনি। শাহলি আপনার ছেলে না, শাহ আলম চৌধুরীর ছেলে, যাকে প্রায় 7 বছর আগে হসপিটাল থেকে চুরি করেছিলেন আপনি। ইলিয়াস খান বিচলিত কণ্ঠে বলল, কে কে তুমি? এ কথা কি করে জানলে? হ্যালো। ফোনটা কেটে গেল নিঃশব্দে। ঘেমে নিয়ে একাকার হয়ে গেলেন ইলিয়াস খান। এতদিনের ধামা চাপা দিয়ে রাখার সত্যটা এভাবে কে জেনে গেল? আর কিভাবে? কিছুক্ষণ পর আরও একটা মেসেজ আসলো ইলিয়াস খানের মোবাইলে। সত্য কোনোদিন চাপা থাকে না, আর হ্যাঁ, পাপ তার বাপকেও ছাড়ে না। আপনার ধ্বংসর সময় শুরু এখন থেকে। টিক টিক টিক। সাব্বির বাড়ি ফিরেনি। কোথায় গিয়েছে সেটাও কেউ জেরিনকে বলছে না। জেরিনের মনটা ভীষণ রকম খারাপ। সাব্বিরকে এতগুলো কল করেছে, কিন্তু ছেলেটা ভাব নিয়ে ফোন রিসিভ করলো না। মন খারাপ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল। তখনই শুনতে পেল হামিদা বেগম সাহারা বেগমকে বলছে, জেরিনকে বিয়ে করে অযথা মাঝখান থেকে সাব্বিরের জীবনটা নষ্ট হলো রে সাহারা। ছেলেটা আমাদের কত ভালো, ও তো একটা ভালো মেয়েকেই তো জীবনসঙ্গী রূপে আশা করবে। আমরা করেছিলাম নিজের মেয়ে হোক জেরিন। ও যদি অন্য কোথাও বিয়ে করতো, জানি কোনো অভিযোগ আমরা পেতাম না। কিন্তু ওর ব্যবহার দেখছিস দিন দিন কেমন হচ্ছে। সাব্বিরকে একটুও সম্মান পর্যন্ত করে না। ছেলেটা ওর মতো ওকে থাকতে দিয়েছে, সবকিছু ওর মন মতো করার অধিকার দিয়েছে। নিজের কথা একবারও ভাবলো না। আর ও কি করলো? স্বার্থপরের মতো ছেলেটার অপমান করে দিল। জেরিনের এতদিন বিয়ে না হলে আহামরি তো কিছুই হতো না। পরিবারের সম্মান করে ওদের দুজনের জীবনই কেমন এলোমেলো হয়ে গেল। সাব্বির আর ওর ডিভোর্স হয়ে যাক, দুজন নিজেদের মতো থাকুক, তাও এভাবে একে অপরের অপমান অপদস্থ না করুক। সাব্বিরের জন্য ভালো মেয়ে খুঁজে এনে দিব আমি তোকে সারা। জেরিন কথাগুলো শুনেই কেঁদে দিল। এমনিতেই মন খারাপ ছিল, তার উপর নিজের মায়ের কথাগুলো একদম সহ্য করতে পারল না যেন। দৌড়ে চলে গেল নিজের রুমে। হামিদা বেগমের কথা শুনে সাহারা হেসে পড়ল, আহা আপা, তুমি কবে থেকে বাচ্চাদের কথা কানে নিচ্ছ বলো তো? ওই গাধা দুটোকে চিনো না তুমি? এই আবার দেখবে এদের মিলমিশ হয়ে যাবে।
সাব্বিরের জন্য জেরিনের থেকে ভালো মেয়ে কোথায় পাবে বলো? আমার ছেলে যা তেদর, দেখতেই সহজ সরল, সারাদিন কি মেয়েটাকে কম জ্বালায় বলো? এরকম অন্য কে সহ্য করতে পারবে? দুদিন না হতেই অন্য মেয়েরা পালাবে। এসব ডিভোর্সের কথা বলো না তো। দেখবে এবার এদের সম্পর্কটা জোড়া লাগবে। দুটোর মধ্যে এত টান মায়া তবুও বুঝতে পারে না সম্পর্কটা আসলে কেমন। ওটাই বুঝতে অসুবিধে হচ্ছে এদের। সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। নেহা বৃষ্টিকে দেখলাম কি জানি বলে সাব্বিরকে কয়েকদিনের জন্য ট্যুরে পাঠিয়ে দিয়েছে। একটু দূরে থাকুক না, দেখবে এই পাগলের কেমন বেহাল দশা হয়। প্যাচে না পড়লে সোজা হওয়ার মানুষ নাকি? তুমি এত কিছু ভেবো না তো, সব ঠিক হয়ে যাবে। হামিদা বেগম হতাশ শ্বাস ছেড়ে বলল। তাই যেন হয়। জেরিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। সন্ধ্যায় রাতের খাবার খেতে ডাকতে এসেছিল নেহা। জেরিনের সার শব্দ নেই। আওয়াজ শুনে বৃষ্টি এসে বলল, কি রে, আপু কি দরজা খুলছেন না? নেহা মাথা নেড়ে না বুঝালো। বৃষ্টি বলে উঠল, যাক, ডোজ কাজে দিয়েছে, একটু কষ্ট পেতে দে। মর্ম বুঝতে না পারলে মানুষ হীরাকেও পায়ে ঠেলে। নেহা বলে উঠল, ভাইয়া তো যেতেই চায়নি, কত ছল করে পাঠাতে হলো। সে তো জেরিন বলতে অজ্ঞান, জেরিনকে কষ্ট দিতে পারবে না। কিন্তু যখন জিজ্ঞেস করলাম জেরিন আপুকে ভালোবাসো, তখন বলল কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এগুলো কেমন নষ্ট কথাবার্তা নেহা বোন, বিরক্ত কর। এরা কবে বুঝবে বলতো যে এরা দুজন দুজনকে ভালোবাসে? বুঝবে বুঝবে, কিন্তু স্বীকার করবে কি না সন্দেহ। ভাঙবে কিন্তু মচকাবে না। নেহা আবার বলল, তা যাই হোক, ভাইয়া যদি জানে না যে জেরিন আপু কেঁদে কেটে নদী বানিয়ে ফেলেছে, দৌড়তে দৌড়তে চলে আসবে। উফ, আমার ভাইটা এত নরম মনের হইল কেমনে? আর তোর ভাইটা একটা দাজ্জাল। পেছন থেকে নিখিল বলে উঠল। বৃষ্টি মানে মানে কেটে পড়ল। নেহা আমতামতা করতে করতে বলল, কই কিছু না তো। নেহা পেছোতে পেছোতে দেয়ালের সাথে মিশে গেল। নিখিল গিয়ে দু হাত বুকে গুজিয়ে ওর সামনে দাঁড়ালো। নেহা ফিচে হেসে বলল, বড় মা ডেকেছে তো আমাকে। তো যা, আমি ধরে রেখেছি তোকে। সরুন, সামনে একটা বড় সড়ক খাম্মা দাঁড়িয়ে থাকলে যাব কি করে? নিখিল চোখ ছোট ছোট করে রয়ে শুয়ে পড়ল। আমি খাম্বা, কিন্তু আপনার তো আবার এই দজ্জাল খাম্বাকে ছাড়া চলে না ম্যাডাম। নেহা মিনমিন করে বলল, আপনাকে ছাড়াও চলে আমার। নিখিল মুখটা গম্ভীর করে বলল, ঠিক আছে, দেখব কতদিন চলতে পারিস। নিখিল দ্রুত পায়ে হেঁটে চলে গেল। নেহা পেছনে গেল, খাবার টেবিলে বসলো। নিখিল গিয়ে এমন একটা চেয়ারে বসলো যার পাশে কোনো খালি নেই। নেহা দেখলো কটমট দৃষ্টিতে তাকিয়ে। মজা করে একটা কথাও বলা যায় না এই লোককে। ভাবে একদম মাটিতে পা পড়ছে না। নেহা চেয়ার টেনে শব্দ করে বসে পড়ল। খাওয়া শেষে নিখিল আগে আগে উঠে গেল। নেহা গেল আরও কিছুক্ষণ পর। নেহা গিয়ে দেখলো নিখিল ভিতর থেকে দরজা লক করে দিয়েছে। এবার রাগে নাক মুখ লাল হয়ে আসলো নেহার। দরজায় একটা ধাক্কা দিয়ে বলল, দরজা খুলুন বলছি, একদম ঢং করবেন না আমার সাথে। নিখিল মনে হয় কানে তুলো দিয়েছে, সে খুলল না। নেহাও দমে যাওয়ার পাত্রী নয়। দরজার সামনে ঠেস দিয়ে মেঝেতে বসে পড়ল। মোবাইলটাও ভিতরে। বসে বসে যে ফোন চালাবে তাও কোনো উপায় নেই। দরজা ধাক্কা দেওয়া বন্ধ হওয়ায় নিখিলও কিছুটা অবাক হলো। ভাবলেও চলে গেছে হয়তো, যা ঘুম কাতুরে নিশ্চিত গিয়ে ঘুম দেবে। নেহা একটু পর বলল, দরজা না খোলা পর্যন্ত কিন্তু আমি এখানেই বসে থাকবো বলে দিলাম। ঘুম পাচ্ছে আমার, দরজাটা খুলুন, পরে যত ইচ্ছা মুখ ফুলিয়ে বসে থাকুন। নিখিল কোনো জবাব দিল না। নেহা দু হাঁটু ভাঁজ করে মাথা টেকিয়ে বসে রইল। রাত প্রায় 1টা। নিখিল ভেবেই নিয়েছে তার বউ নিজের ঘরে গিয়ে শান্তিতে ঘুম দিচ্ছে। দরজাটা টেনে খুলতেই কিছু একটা ধাপ করে পড়ল। নিখিল আবছা অন্ধকারে তাকে চমকে উঠল। নেহা দরজার সামনেই বসেছিল। হয়তো চোখ লেগে গেছে, তাই দরজা খোলায় তাল সামলাতে না পেরে পড়ে গেছে। নিখিল অস্ফুষ্ট স্বরে আর্তনাদ করে বলল, তুই এখনো এখানে বসে? কোথাও লাগেনি তো? দেখি দেখা। নেহা আচমকা প্রশ্ন করল, এখন কয়টা বাজে? রাত 1টা। নেহা পড়ে যাওয়াতে কোনোতে একটু ব্যথা পেয়েছে, তবুও ওসব তোয়াক্কা না করে উঠে দাঁড়িয়ে বলল, আপনি 3 ঘন্টা আমাকে অপেক্ষা করিয়েছেন। এর শাস্তি স্বরূপ আমি 3 দিন আপনার থেকে দূরে থাকবো। তখন দেখব কার
কাকে ছাড়া চলে না। নেহা রাগে ফুঁসছে। গড়গড় করে হেঁটে নিজের রুমে চলে যাচ্ছে নেহা। নিখিল তপ্তা খেয়ে গিয়েছিল নেহার কথা শুনে। যতক্ষণে হুঁশ ফিরল দৌড় লাগালো নেহার পেছনে। মৃদু সুরে বলল, বউ না ভালো, আমার ভুল হয়ে গেছে জান। আর জীবনেও এই ভুল হবে না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। আমি মানছি আমার তোকে ছাড়া চলে না। নেহা দরজা আটকে দিবে সেই মুহূর্তে নিখিল হাত দিয়ে দিল দরজার ফাঁকে। নেহা তারপরও দরজায় ঠাস করে লাগিয়ে দিল। নিখিল শব্দ করে উঠল। সাথে সাথে দরজা খুলল নেহা। নিখিল হাত চেপে ধরে দাঁড়িয়ে নেহা তাকে ভিতরে এনে বসালো। কঠিন কণ্ঠে বলল, হাত দেখি। নিখিলের চোখ হাসছে। তার তো কিচ্ছু হয়নি। নেহাকে দিয়ে দরজা খোলানোর জন্য এরকমটা করেছে। নিখিল হাত বাড়িয়ে দিতেই নেহা রাগে চোখ গরম করে তাকালো। নিখিল নেহার রাগে কাঁপতে থাকা নাকের ডগায় টোকা মারল। এ তো আরো তেতে উঠল নেহা। নিখিল চট করে নেহার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। পেটে মুখ গুজে দিয়ে নাক খসতে খসতে পড়ল, এভাবে রাগ করে চলে গেলে আমার কি হবে? তুমি ছাড়া আমি এক দণ্ডও চলতে পারি না। তুমি জানো না, আমার তো ঘুম থেকে উঠে তোমাকে নিজের বুকে না দেখলে পাগল পাগল লাগে। রাতে তোমাকে বুকে না নিলে ঘুম হয় না আমার। তাই তো তখন ডাকার পরেও দরজা খোলেননি। আপনার বুকে ঘুমাই তো, তাই আপনি ইচ্ছে করে দূরে সরিয়ে দেন যাতে আমি কষ্ট পাই। ইচ্ছে করে দুর্বল জায়গায় আঘাত করেন। নিখিল দুহাতে নেহার কোমর জড়িয়ে ধরে পেটের উপর একটা কামড় বসিয়ে দেয়। নেহা ধাম করে একটা কিল বসায় নিখিলের পিঠের উপর। মুখে বলে, একটা নির্দয় অসভ্য লোক। নিখিল পরপর কয়েকটা চুমু দেয়। নেহা ঠেলে সরাতে চায় নিখিলকে। নিখিল ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, ঘুমাতে দে নেহা। নেহা বিরক্তি নিয়ে বলল, আর আমি কি করব? স্বামী সেবা করো জান। মাথা টিপে দাও, মাথায় হাত বুলিয়ে দাও। অসহ্য। কিছু করার নেই, সহ্য করতে হবে আমৃত্যু। জেরিন বেচারি ভাসটি যাচ্ছে আর ফিরে আসছে। 3 বেলা খেয়ে রুমে বসে থাকছে। নেহা বৃষ্টি বাড়ির কারোর সাথেই কথা বলছে না। জেরিন সাব্বিরকে ফোন দেওয়া বন্ধ করে একটা ছোট্ট মেসেজ দিয়েছে শুধু, সাব্বির শুধু একবার তুই সামনে আয় আমার। এমন মারবো না, পরে আর কোনোদিন দূরে যাওয়ার সাহস হবে না তোর। আমাকে ছেড়ে যাওয়ার শাস্তি তোকে পেতেই হবে। মেসেজ দেখে সাব্বির কতক্ষণ হেসেছে। তার মানে মহারানী তার কথা একটু হলেও ভাবে। সাব্বির দূরে যাওয়ায় কষ্ট হয়। জেরিনের রাত দিন যেন কাটছে না। সাব্বিরের থেকে এই প্রথম তার এতদিনের দূরত্ব। ছোট থেকে আজ অবধি বেড়াতে গেলেও একসাথে গিয়েছে। সারাদিন ঝগড়া করেছে, কথা বলা বন্ধ করেছে, আবার মিলেও গেছে পরের দিন। কিন্তু এখন সময়টা বিষাক্ত লাগছে জেরিনের কাছে। দম বন্ধ হয়ে আসছে যেন। বাড়ির সবার মাঝেও নিজেকে চরম শূন্য মনে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে শুধু নিজের আর সাব্বিরের সব পুরনো স্মৃতি ভেসে বেড়াচ্ছে। এই তো সাব্বিরের সাথে তার খাবার টেবিলে খাবার নিয়ে ঝগড়া, সোফায় বসা নিয়ে ঝগড়া। সবচেয়ে বেশি মিস করছে সাব্বিরের কোলে মাথা দিয়ে ঘুমানোটা। সেটাই কয়েকটা মাসে যেন আরও বেশি নিজের সাথে জড়িয়ে ফেলেছে জেরিনকে। জেরিনের কি যেন হয় কে জানে। কোনো এক অদৃশ্য বাঁধনে এসে সাব্বিরের রুমে ঘুমাতো। ছেলেটার সাথে ঝগড়া না করলে, ওকে না চালাতে পারলে যেন দিনটাকে দিনই মনে হতো না। জেরিন প্রতিদিন কত বাজে মনে মনে বলে, সাব্বির চলে আয় প্লিজ, তোকে না দেখে থাকতে আমার ভীষণ কষ্ট হচ্ছে ইয়ার। কষ্টে বুকের ভেতরটা কেমন খাঁ খাঁ করছে। সেটা কি একবারও মনে পড়ে না তার কথা? এতটাই চোখের কাটা হয়ে গিয়েছিল। একটা কথার এত বড় শাস্তি দিচ্ছে তাকে। অভিমানে টইটুম্বুর হলো মন, অশ্রুতে ভিজল চোখের কোণ। জেরিনের এরকম চুপসে যাওয়াটা কারণই নজর এড়াল না। হামিদা বেগম কিছু বলতে গিয়েও বলল না। তবে মেয়ের ফোলা চোখ, উদাসীন চাহনি তাকে ভীষণ কষ্ট দিচ্ছে। সাব্বিরটা যে কবে আসবে কে জানে। শাহিদুল চৌধুরী হঠাৎ জিজ্ঞেস করলো, জেরিন, তোর কি হয়েছে মা? এরকম মনমরা দেখাচ্ছে কেন? সাব্বির কোথায় না বলে কোথায় ঘুরতে গিয়েছে? জেরিন যেন কিচ্ছু শুনতে পায়নি। আবার ডাকতে জেরিন হক চকিয়ে তাকালো। অস্পষ্ট সুরে বলল, জি ছোট আব্বু। সাব্বির কোথায়? তোকে বলে যায়নি? জেরিন কি উত্তর দিবে বুঝে পেল না। কিছুক্ষণ চুপ থেকে বলল, না। কারো বুঝতে বাকি রইল না দুইটার মধ্যে কিছু একটা হয়েছে। তাই একজন এরকম মরার মতো হয়ে আছে, আর একজন লাপাতা। সেতারা বেগম বললেন, জেরিন বোন, আমার ঘরে একটু আয় তো।
জেরিনের খাওয়া শেষ, সে হাত ধুয়ে পেছনে গেল। জেরিন গিয়ে খাটে বসে পড়ল। সেতারা বেগম কাছে গিয়ে বসে মাথায় হাত রেখে বলল, ঝগড়া করেছিস? জেরিন সেতারা বেগমকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে হামিদা বেগম, সাথে নেহা, বৃষ্টি। জেরিন হেঁচকি তুলছে আর বলছে, তোমার নাতি কত খারাপ দেখেছো দাদি, একটা বারো ফোন রিসিভ করলো না, রাগ করে চলে গেছে। আমি কি এতই খারাপ নাকি? আমার সাথে থাকলে ওকে খেয়ে ফেলতাম নাকি বলো? আমার কি কষ্ট হয় না নাকি? একা সব কষ্ট তো শুধু ওর। একবার আসুক, দেখবে এর সাথে আমি আর জীবনেও কথা বলবো না। ওর উঁচু নাক নিয়ে বসে থাকুক, 15 দিন ধরে যখন আসেনি আর আশা লাগবে না। সেতারা বেগম মুচকি হাসলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এত মায়া মোহাম্মত হইল ঝগড়া করিস কেন? দূরে থাকতে যখন পারবি না তখন যাওয়ার কি দরকার? তোমার নাতি তো বেঁচে গেছে দূরে গিয়ে, ওর তো আমার কথা একটুও মনে পড়ে না। যদি এতই শান্তিতে থাকে, আমার মুখ না দেখে আমিও আর যাব না সামনে। বলেই রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টি ফোনের স্ক্রিনে তাকিয়ে পড়ল। বুঝলে তো ভাইয়া, অবস্থা বেজাই গরম। তোমাকে তান্দুরি চিকেনের মতো রান্না করে ফেললেও আমরা অবাক হব না। সাব্বির বলে উঠল, ঘসটি বেগম তো আমাকে হুমকিমূলক মেসেজও পাঠিয়েছে। ভালো করেছে, তুমি না আসলে সেখানে বসে থাকো। তোমাকে বললাম 7 দিন, আর তুমি তো এক কাঠি উপরে 15 দিন ধরে হাওয়া খাচ্ছ। বলে ফোন কেটে দিল। সেদিন আর ভার্সিটি গেল না জেরিন। মন মেজাজ তার বিক্ষিপ্ত। অফিসে গুরুত্বপূর্ণ কাজ করছে নিখিল। তার মধ্যে বিদেশি নাম্বার থেকে কল আসতেই চমকে উঠল। রিসিভ করে কানে তুলতেই ওপাশ থেকে বিচলিত কণ্ঠে কেউ বলল, নিখিল কে জানি সাহিলকে ভুল ওষুধ দিয়েছে, সে এখন পুরোপুরি কোমায় চলে গেছে। কতদিনে জ্ঞান ফিরবে তা জানতে পারেনি ডক্টর। এবার কি হবে? নিখিল হাত মুষ্টিবদ্ধ করে বলল, ইলিয়াস খান কি করে জানলো সাহিল ওখানে আছে? তুই ওকে বাসায় শিফট কর, কড়া সিকিউরিটি দিবি, কাকপক্ষীয় যেন সাহিলের খবর না জানে। বাড়িতেই নার্স, ডক্টর সব কিছুর ব্যবস্থা কর। ওর ঠিক হতে যতদিনই লাগুক, ওকে সুস্থ চাই আমার। ওকে। নেহা, বৃষ্টি, জেরিন আজ একসাথে এসেছে। জেরিনের মন খারাপ, তাই ওরাও এসেছে। সাথে বাহানা দিয়েছে জেরিনের ভার্সিটি ঘুরে দেখবে। জেরিন বাধ্য হয়ে ওদেরকে ঘুরিয়ে দেখালো, পরে ক্লাস করতে চলে গেল। বৃষ্টি, নেহা রিক্সা ডেকে উঠে পড়লো। দুজন মিলে বলছে, একটু বাড়াবাড়ি হয়ে গেল না তো আবার? কাছে আসার বদলে যদি দুজন আরও দূরে চলে যায় তখন? ভার্সিটি শেষ করছে দেরিতে আজ। তপ্ত দুপুর, বিকেল নামলো বলে রাস্তার ধারে ফুটপাতে হাঁটছে জেরিন। হাঁটছে, যদি রিক্সা পায় তো নিবে। হঠাৎ কোথাও থেকে সেই পরিচিত কণ্ঠ ভেসে আসলো। চশমা ঠেলেই লোকটি এগিয়ে আসলো সামনে। রাস্তাটাও শুনশান। লোকটির নামের মতো আজ রাস্তাটাও কেমন নীরবতায় ছেয়ে আছে। অদৃশ্য ভয়েরা ভর করলো জেরিনকে। কি করবে বুঝতে পারল না। দৌড়ে কি পালিয়ে যাওয়া উচিত তার এখন, নাকি লোকটার কথা শোনা উচিত? ততক্ষণে নীরব সামনে এসে একটা হাসি দিল। জেরিনের মন তিক্ততায় পিছিয়ে উঠল। একটা নিকৃষ্ট কীট ছাড়া অন্য কিছুই মনে হলো না তাকে এই মুহূর্তে। নীরব হেসে বলল, কেমন আছো জেরিন? জেরিনের ভয়ে কাঁপছে, নার্ভাসনেস যেন বেড়েই চলেছে। মাথা ঘুরছে তার। এই খারাপ লোকটার সামনা এভাবে করতে হবে বুঝতেই পারেনি। আত্মীয়দের কটূক্তি, বাজে কথা, অপমানগুলো যেন কানে বাজছে। সেদিনও এতটা বিচলিত হয়নি জেরিন। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে সে। তবুও মনে আশঙ্কা জন্মাচ্ছে, যদি এই লোক তার সাথে কিছু করে তখন। নীরব জেরিনকে ভয় পেতে দেখে হেসে পড়ল। ভয় পাচ্ছ বুঝি? জেরিনের হাত ধরার জন্য উদ্যোগ নিতেই একটা শক্তপোক্ত হাত জেরিনকে টেনে 2 কদম পিছিয়ে আনলো। কাঁধে হাত রাখতেই জেরিন চোখ বন্ধ করে বলে উঠল, সাব্বির। জেরিনের কাঁধে হাত রেখেই সাব্বির বলল, হ্যাঁ প্রফেসর। সাব্বিরকে দেখে যেন দেহে প্রাণ এলো জেরিনে। সাব্বিরের সাথে আরেকটু মিশে গিয়ে কোমরের দিকে সাইডে চেপে ধরল জেরিন। ভয় থরথর করে কাঁপছে মেয়েটা। সাব্বির ভরসের হাতে জেরিনের বাহু জড়িয়ে ধরে কানের কাছে অতি ধীর কণ্ঠে বলে, ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো তোর সাথে। এর সামনে নিজেকে কঠোর দেখাতে হবে জেরিন। দেখিয়ে দে তোকে কেউ ভাঙতে পারেনি এত সহজে। তুই মুভ অন করেছিস, ভালো আছিস। জেরিন অপলক তাকিয়ে উজ্জ্বল শ্যামলা মুখশ্রীর পানে। কতদিন পর দেখছে এই কাঙ্ক্ষিত মানুষটিকে। সাব্বিরকে দেখে নীরবে হেসে বলে উঠল,
বাহ, বেস্ট ফ্রেন্ডের বডিগার্ডের কাজও করছো দেখছি, নাকি ভাই হিসেবে নিজের চাচাতো বোনকে পাহারা দিচ্ছ? সাব্বির হাসলো ঠোঁট এলিয়ে। যা মনে করেন তাই। তা আপনি এখানে যে নিজের গার্লফ্রেন্ডের উপর থেকে রুচি উঠে গেল বুঝি? অবশ্য যারা এত নিখুঁত প্রেম সংগঠিত অভিনয় করতে পারে তারা কাউকে আদৌ সত্যিকারে ভালোবাসে কিনা সন্দেহ, নাকি অন্য কোথাও মুখ দিতে গিয়ে আবার ধরা পড়েছেন তাই মুখে থুতো ছুটিয়ে চলে গেছে। যদি মেয়েটি চলে যায় তো ভাববো সত্যি তার কপাল ভালো, না হয় বুদ্ধিমতী। একটা লম্পট ধান্দাবাজ মানুষের সাথে থাকা চাইতে ভালো সারা জীবন একা থাকা। একটা কথা আছে না, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। মুখোশধারী একটা শয়তান আপনি। শিক্ষক হয়ে মানুষ গড়ার বদলে আপনি কিনা মিথ্যা বলে প্রতারণা করে আমার পরিবারের সম্মানের দিকে হাত বাড়িয়েছিলেন। একটা মেয়ের সাথে এত বড় একটা জঘন্য খেলা খেলতে একবার আপনার বিবেকে বাঁধলো না? নীরব রাগে ফোঁস করে উঠে বলল, এই, তোমার সাহস তো কম না, আমার ভালোবাসা নিয়ে কথা তুলো। জেরিনের দিকে হাত বাড়িয়ে যেই বলতে যাবে আসলে জেরিন, সাব্বির বর্জ্য কণ্ঠে বলে উঠল, আমার ওয়াইফের থেকে দূরে থাকুন প্রফেসর, নয়তো যে হাত এদিকে বাড়িয়েছেন সে হাত আর আস্ত থাকবে না, ভেঙে গলায় জড়িয়ে দেব। সাব্বিরের কথায় বিস্ম ভরা নয়নে তাকালো নীরব, ভ্রুকুটি করে বলল, ওয়াইফ মানে? সাব্বির চমৎকার হাসল। তার মুগ্ধতার ভয়পুর হাসি যেন নীরবের বুকে আগুন ধরাতে সময় নিল না। সাব্বির বলে উঠল, উফ প্রফেসর, আপনাকে আমার কেন যেন থ্যাঙ্কস দিতে মন চাচ্ছে। আপনি আপনার প্রতিদ্বন্দ্বীকে নিজের ভুলের মাধ্যমে জিতিয়ে দিয়েছেন। আশা করি ওই দিনের কথা ভুলে যাননি। নীরবের কপালে ভাঁজ পড়ল, রাগে হিসিয়ে বলে উঠল, এই বুকা জেরিনের মতো মেয়ে আসলে তোকেই শুট করে আমার সাথে এর জায়গায় না। জেরিন খ্যাপা বাঘিনীর মতো গিয়ে ঠাস করে পরপর 2টা চড় মারল নীরবকে। জেরিনের রাগে নাক মুখ লাল হয়ে এসেছে। আঙুল উঁচিয়ে নীরবকে শাসনের ভঙ্গিতে বলে, তুই কি করে ভাবলি তোকে আমার সাথে মানাবে? একটা থার্ড ক্লাস নিচু মন মানসিকতার মানুষ, নর্দমার কীটও তোর থেকে ভালো। আমার তো ভাবতেও ঘৃণা হচ্ছে তোর মতো মানুষের নাম আমার নামের সাথে কখনো জড়িয়েছিল। সাব্বিরের একটা নখের যোগ্যও না তুই। তার সাথে নিজের তুলনা দিস কোন মুখে? আমার মাঝে মধ্যে ইচ্ছে করে তোকে গলা টিপে খুন করি। আমাকে বিনা কারণে এত এত কটু কথা শুনতে হয়েছে তোর কারণে। একটা মেয়ের সম্মানহানি করেছিস তুই। আমার প্রতিটি দীর্ঘশ্বাস তোর পরবর্তী জীবনের সব সুখ শান্তি কেড়ে নেবে। আমি চাইলেই শাস্তি দিতে পারতাম, কিন্তু আমি পচা ডোবাতে আরেকবার হাত ডোবাতে চাইনি, তাই চুপ ছিলাম। মেয়েদের দুর্বল মনে করাটা বোকামি। তারা সময়ের প্রয়োজনে নিজের জন্য লড়তেও পারে। তোর পাপের ফল তুই বেঁচে থাকতে না পেলেও মরার পর হলেও পাবি। তা নিয়ে কোনো সন্দেহ নেই আমার। আমি আমার জীবনে অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। এরপর কোনোদিন যদি তুই আমার সামনে আসিস তো বেশি ভালো হবে না। সাব্বির বলে উঠল, তার মানে প্রফেসর আপনি নিজেও স্বীকার করেন জেরিনকে আমার সাথে বেশি মানায়? মানে আপনি নিজেই বললেন আপনার থেকে বেশি যোগ্য আমি। হায়, শত্রুর মুখে নিজের প্রশংসা মোটেও মন্দ লাগেনি শুনতে। নীরব যেন রাগে ফেটে পড়ল। এই মেয়েটা তাকে এভাবে অপমান করল। সাব্বিরের এরকম ঠান্ডা মেজাজে কথা বলা সূক্ষ্মভাবে অপমানটা যেন আরো বেশি জ্বালাচ্ছে নীরবকে। নীরব হঠাৎ বলে উঠল, ও তাই জেরিন, তুমি যদি এতই নিজেকে নিয়ে ভালো থাকো তো এখনো আমার দেওয়া চিহ্ন বয়ে বেড়াচ্ছ কেন? জেরিন কিছুই বুঝল না, হতবাক চোখে চেয়ে আছে। তা দেখে যেন নীরব মজা পেল। সে জেরিনের হাতের দিকে ইশারা করে বলল, আমার দেওয়া রিংটা এখনো পরে আছো যে? এখনো ভালোবাসো আমায়? নীরবের মুখে ভালোবাসার কথা শুনে রাগে ঘৃণায় গা রিরি করে উঠল জেরিনের। এই ছেলেটিকে একদমই চোখের সামনে আর সহ্য হচ্ছে না তার। তবে এই বোকামিটা কি করে করলো জেরিন? আংটিটা খুলতে ভুলে গেছে। এতদিনে একবারও নজর পড়েনি তার। নিজেকে কষিয়ে এক চড় মারতে চাইল এখন। জেরিন করুণ চোখে তাকালো সাব্বিরের দিকে, কিন্তু ছেলেটার মাঝে কোনো ভাবান্তর নেই। নীরব আবার বলল, কি মিস্টার সাব্বির, তোমার একমাত্র বউ তো দেখছি তোমার শত্রুর দেওয়া রিং হাতে নিয়ে ঘুরছি। এতে তোমার লাগছে না বুঝি? সাব্বির পকেট থেকে এক হাত রেখে অপর হাতে জেরিনের হাত টেনে ধরলো। আংটিটার দিকে তাকিয়ে বলে উঠল, বিজাহান চৌধুরীর বউ এর হাতে শুধু তার স্বামীর দেওয়া অলংকারই শোভা পায়, যা এখনো পাচ্ছে। কোনো ফালতু মানুষের চিহ্ন অন্তত আমার জেরিন বয়ে বেড়ায় না। আপনি তো চশমা পরেও চোখে কম দেখেন প্রফেসর। সাব্বির জেরিনের হাত থেকে আংটিটা খুলে নীরবের হাতে দিয়ে বলল, দেখুন প্রফেসর, ভালো করে দেখুন, এটা শুধু একটা সামান্য আংটি না,
এটার মাধ্যমে আমি নিজেকে সঁপে দিয়েছি জেইনের কাছে, নিজের নামে আবদ্ধ করে নিয়েছি জেইনের অনামিকা আঙ্গুলের ভাঁজে লুকিয়ে থাকা অসীম অধিকারবোধকে। সাব্বির হেসে পড়ল। কি হলো প্রফেসর, মুখটা চুপসে গেল কেন? দেখুন ভালো করে, ওই আংটির মাঝে আপনার কোনো চিহ্নও নেই, যা আছে পুরোটাই আমার নাম, আমার আধিপত্য। হকচকিয়ে তাকালো জেরিন। এই রিংটা সাব্বির কবে দিল? সে তো কিছুই জানে না। সাব্বির আংটিটা নিয়ে জেরিনের হাতটা নিজের হাতের ভাঁজে নিল, আলতো হাতে আংটিটা পরিয়ে দিল আবার জেরিনের অনামিকায়। পরপর শুধু অবাকই হচ্ছে জেরিন, কি থেকে কি হচ্ছে। নীরবের মুখ অপমানে থমথমে হলো। সে প্রস্থান করতে পা বাড়ালো সেখান থেকে। সাব্বির পেছন থেকে বলল, আবার যদি জেইনের আশেপাশে দেখি তো বাঁচা মুশকিল করে দেবো, কানা কোনান খার। জেরিনের এবার হাসি পেয়ে গেল। মৃদু হেসেও ফেললো সাব্বির তা দেখে। ও কিছু বলল না, হাতের ইশারায় একটা রিক্সা থামিয়ে রাজবাড়ি কণ্ঠে বলল, ওঠ। জেরিন উঠে বসতেই সাব্বির চলে গেল। জেরিন বলে উঠল, তুই যাবি না সাব্বির? সাব্বির পেছন ফিরে তাকালো না, রিক্সা ছেড়ে দিল চালক। জেরিন তাকিয়ে পিছনের রাস্তায় ছেলেটি এভাবে চলে গেল। এত কিসের রাগ সাব্বিরের জেরিনের উপর? বাড়ির কাজটা আসতেই জেরিন মোবাইল বের করে নেহাকে কল দিল। নেহা ফোন রিসিভ করতেই বলে উঠল, নেহা, সাব্বির কি বাড়ি ফিরেছে? নেহা তখনই দেখল সদর দরজা দিয়ে সাব্বির আসছে। সাব্বির ইশারায় নেহাকে বলতে বলল যাতে জেরিনকে বলে। সে আসেনি। নেহা তাই করলো। যা শুনে জেরিন ওহ বলে ফোনটা কেটে দিল। নিজ মনেই ভাবতে থাকলো, তবে কি একটু আগে সাব্বিরের সাথে দেখা হওয়াটা সবটাই ভুল ভ্রম? কিন্তু কি করে হতে পারে? একটা জলজ্যান্ত মানুষ কি করে মিথ্যা হতে পারে? ততক্ষণে বাড়ির গেটে রিক্সা থামলো। ভাড়া মিটিয়ে ভিতরে ঢুকলো জেরিন। দেখলো নেহা, বৃষ্টি, রৌব, সাব্বির বসে কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। জেরিন যেন ধপ করে জ্বলে উঠল। এতদিন দূর থেকে তাকে কষ্ট দিয়ে ছেলেটার মাঝে কোনো ভাবান্তর নেই, দিব্যি হাসছে। হাসিটা যেন সহ্য হলো না ওর। রাগে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে দ্রুত পা ফেলে চলে গেল রুমে। এর মধ্যে সাব্বির পড়ল সেতারা বেগমের খপ্পরে। একে একে বলছেন তিনি, রাগ জিত হইলেও দূরে থাকা ভালো কথা না দাদু ভাই, কাছে থাইকা বুঝতে হয়, অভিমান ভাঙাইতে হয়, রাইতে বুকে জড়াইয়া ধইরা ঘুমাইতে হয়, এতে বন্ধন মজবুত হয়, সম্পর্কে কোনো দিন ফাটল ধরে না। সাব্বির চোখ বড় বড় করে তাকালো। জেরিনকে কিনা সে বুকে জড়িয়ে ধরে ঘুমাবে? এর থেকে ভয়াবহ দৃশ্য আর কি হতে পারে? পরে দেখা যাবে ওরা নিজেরাই জ্ঞান হারিয়ে পড়ে আছে দুপাশে। সাব্বির সব কথা শুনে শুধু মাথা দুলাচ্ছে। সে তারা বলে উঠল, যা দেখা করে আয়, তোর উপর মেলা চেয়েছে, কি করে সামলাবি তুই জানোস। সাব্বির নেহা বৃষ্টির দিকে তাকালো। এই দুই বোন তাকে ফাঁসে কেমন দাঁত কেলিয়ে হাসে। জেরিন সত্যি সত্যি এবার না তার কিমা বানিয়ে ফেলে। সাব্বির রুমে গেল, জেরিন নেই। জেরিনের রুমের ভিতরেও খুঁজে এলো, মেয়েটা নেই। সাব্বির হতাশ হয়ে নিজের ঘরে গেল। ভাবলেও হাত পা ছাড়িয়ে শুয়ে পড়বে। ঠিক তখনই বারান্দা থেকে জেরিন বেরিয়ে আসলো, দু হাত বুকে গুজে দাঁড়িয়ে সে। সাব্বির বুঝলো জেরিন তাকে এবার আচ্ছা মতো দিবে। সাব্বির আমতামতা করে বলল, দেখ জেরিন, আমার আসলে। কথা বলা শেষ করার আগেই আকস্মিক কাণ্ডে থতমত খেয়ে গেল সাব্বির। জেরিন এসে শক্ত করে জড়িয়ে ধরেছে তাকে। সাব্বির যে নিজেকে ছাড়াবে সেটাও যেন ভাবতে ভুলে গেছে। হৃদযন্ত্রটা কোলাহল করে কিছু একটার জানান দিচ্ছে, যা ঠাহর করতে অপরাগ সাব্বির। জেরিনের কান্নার শব্দে বিচলিত হলো সাব্বির। জেরিনকে ছাড়িয়ে মুখটা নিজের দু হাতের মধ্যে নিল। চোখের পানি মুছে দিয়ে আদরে কণ্ঠে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন বোকা? জেরিন ফুপিয়ে কেঁদে উঠল। আবার অগছল ভাবে সাব্বিরকে জড়িয়ে ধরল। পিঠের দিকে শার্ট কিছুটা আঁকড়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিলি তুই? আর ছেড়ে যাস না প্লিজ। আমি সরি, আর কখনো ওরকমভাবে কথা বলবো না। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, অনেক কষ্ট হয় আমার। জানি তুই আমাকে ছাড়া থাকতে পারবি, কিন্তু আমি পারবো না। সাব্বির হাসছে, তারপর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে বলল, তুই যেহেতু ভাবিস আমি তোকে ছাড়া থাকতে পারবো, তাহলে তো আমারও উচিত এটাই মনে করা। যেহেতু তোকে ছাড়া থাকতে পারবো, তাহলে এখানে থাকবোই বা কেন? জেরিনের ঝটাপট জবাব, আমি বলেছি তাই থাকবি তুই। সাব্বির জেরিনের থেকে দূরে সরে দাঁড়ায়। মুখ ঘুরিয়ে নেওয়ায় জেরিন কষ্ট পেল।
মনির কোণে অভিমানেরা শক্তপোক্তভাবে জায়গা করে নিল। জেরিন ভেবেই নিয়েছে সাব্বির চায় তার থেকে দূরে থাকতে। জেরিন হয়তো বেশি বিরক্ত করছে। নিজ মনে নানাবিধ প্রশ্ন উঠিয়ে নিল জেরিন। নিজের মায়ের কথাগুলো এখন মনে পড়ছে। তার সে হয়তো সত্যি সাব্বিরের যোগ্য নয়। যদি সাব্বির দূর থেকেই বেশি ভালো থাকে তো জেরিনও আর তাকে বিরক্ত করবে না, থাকুক নিজের মতো। জেরিন নিঃশব্দে বেরিয়ে চলে যায় রুম থেকে। জেরিনের কোনো সারা শব্দ না পেয়ে পেছন ফিরে সাব্বির। কি হলো মেয়েটা? কি চলে গেল? এর মতো ডাকাত মহিলা কিছুই বলল না, উল্টে কেঁদে দিল। ব্যাপারটা ভাবাচ্ছে সাব্বিরকে। জেরিন আবার উল্টো রাগ করে বসে নেই তো? কিন্তু জেরিন তো এমন মেয়ে না। সাব্বির কিছু করবে আর ওই মেয়ে তাকে আস্ত রাখবে, কিছুই করবে না। এটা সত্যি অবিশ্বাস্য। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।